√2 একটি অমূলদ সংখ্যা, বই খুললেই ভিতরে দেখবা। তো এখন এইটা কোশ্চেনে √2 আসে, √3 আসে, √5 আসতে পারে। √5 একটা অমূলদ সংখ্যা তোমাকে প্রমাণ করে দিতে পারে। তো তুমি যদি বুঝে না শিখো, মুখস্থ করে যাও, তাহলে কিন্তু কখনো এরকম হইতে পারে যে তুমি ইম্পর্টেন্ট টার্মগুলা লিখতেই ভুলে গেছো। কিছু কিছু জায়গায় কিছু ওয়ার্ড আছে যেগুলো না লিখলে পুরো থিওরামটা, পুরো প্রতিজ্ঞাটা তোমার কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, টিচার তখন মার্ক কাটবে। সো আমরা একটু বুঝে শেখার চেষ্টা করব, যেন হচ্ছে আমরা বুঝায় লিখতে পারি জিনিসটা। তো চলো আমরা আগে অমূলদ শেখার আগে একটু মূলদ সম্পর্কে কথা বলে নেই, যে মূলদ সংখ্যা কোনগুলা। মূলদ হচ্ছে যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যাবে এবং q নট ইকুয়ালস কত 0, q নট ইকুয়াল 0 আর pq পূর্ণ সংখ্যা হবে। যেমন ধরো 1/2, এটা তো p/q আকার হইছে না, হইছে তো। এবার ধরো 3/7 যদি আমি লিখি, আবার যদি 8 লিখি, 8 কে কি লেখা যায় 8/1 লেখা যায়, এটাও তো পূর্ণ সংখ্যা, রাইট? q নট ইকুয়াল 0, কারণ 1 হইছে, এখানে 0 তো হয় নাই। তারপরে আবার কেমন হইতে পারে 2.3, এটাকে আমরা লিখতে পারি 23 ডিভাইডেড কত 10, এটাও কিন্তু p/q আকারে প্রকাশ হয়ে গেল। সো এটা কিন্তু মূলদ। এখন কোন একটা সংখ্যা যদি মূলদ হয়, মূলদের জন্য এগুলো হচ্ছে কন্ডিশন। যদি এই কন্ডিশন না মানে, মূলদ না হয়, তাহলে এটা অটো অমূলদ হয়ে যাবে, তাই তো? এই জন্য আমরা এখানে বলা হয়েছে যে √2 একটা অমূলদ সংখ্যা। আমরা প্রমাণ করার সময় আমরা শুরুতেই ধরে নিয়েছি √2 একটা মূলদ সংখ্যা, কারণ মূলদের জন্য আমাদের কিছু শর্ত আছে, অমূলদের জন্য আমরা এরকম কোনো শর্ত জানি না। এই জন্য আমরা মূলদ দিয়ে আমরা ট্রাই করব, এটা যদি মূলদ প্রমাণ করতে না পারি, তখন ওইটা অটো কি হয়ে যাবে, অমূলদ হয়ে যাবে। কথা ক্লিয়ার? এই জন্য আমরা শুরুতেই কি ধরে নিয়েছি, যে √2 একটা মূলদ সংখ্যা। ডান, এই লাইনটা ডান। এইবার আসো, তাহলে যদি মূলদ হয়, মূলদ হলে কি আকারে প্রকাশ করা যাবে, p/q আকারে। এই জন্য এখানে বলা হয়েছে যে তাহলে এমন দুইটি পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা p, q গ্রেটার দেন 1 থাকবে যে √2 কে p/q আকারে লেখা যাবে, তাই তো? তো এইটুকু বোঝার জন্য এখানে কতগুলো কথা আছে, যে সহমৌলিক, এটা একটা কথা। তারপরে হচ্ছে p/q গ্রেটার দেন কি 1, এইটা। সো এবার আসো, ভালো করে বুঝবা সহমৌলিক জিনিসটা কি। সহমৌলিক হচ্ছে দুইটা সংখ্যার মধ্যে এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক থাকবে না। যেমন ধরো আমি 3 আর 2 যদি লিখি, 2 এর গুণনীয়ক কত 1 আর 2, আর 3 এর গুণনীয়ক কত 1 আর 3। দেখো এই দুইটার মধ্যে এক ছাড়া আর কোনো সাধারণ গুণনীয়ক নাই। সো 2 আর 3 কিন্তু আমরা সহমৌলিক বলতে পারবো। তো এরকম ভাবে আমরা আরো কি নিতে পারি, যে 7 8 7, তারপরে হচ্ছে 13 7 বা 10 ও নিতে পারি। এটাও কিন্তু কি সহমৌলিক, পরস্পর সহমৌলিক। কেন সহমৌলিক? কারণ হচ্ছে 7 আর 10 এর মধ্যে এক ছাড়া আর কোনো সাধারণ গুণনীয়ক নেই। এখন তোমার মনে কোশ্চেন হতে পারে যে সহমৌলিকই কেন নেওয়া লাগবে এখানে। আচ্ছা, আমরা যদি সহমৌলিক না নেই দুইটা সংখ্যাকে, সহমৌলিক নেওয়ার পরে আমরা বলছি p/q আকারে লিখতে। সহমৌলিক যদি না নেই, যেমন ধরো আমি 8 আর কত নিলাম, 8 আর কত 10 নিলাম, ধরো p নিলাম 8 আর q নিলাম হচ্ছে 10। এই জায়গাটা খুব মনোযোগ দিয়ে বুঝবা, বোঝার আছে অনেক কিছু। তা আমি যখন p/q আকারে লিখবো, তো আমি 8 কি লিখবো, 10 লিখবো। আচ্ছা, 8/10 যখন লেখা হবে, কাটাকাটি করা যাবে না, এটা 2 দিয়ে কাটলে কত হবে 4, 2 দিয়ে কাটলে কত হবে 5, তাহলে 4 কত আসছে 5 আসছে, 4/5। আচ্ছা, 4/5 কি সহমৌলিক না? তো তুমি যদি সহমৌলিক না নিলে ওগুলো এমন একটা ভগ্নাংশ আসবে যেগুলো কাটাকাটি করে সেই সহমৌলিকই আসবে। কথা বুঝে গেছে? আমি যদি সহমৌলিক না নিতাম, আমার কিন্তু এই ভগ্নাংশটাকে কাটাকাটি করা যেত, কাটাকাটি করে তো আমি সেই সহমৌলিকই আসতেছি। তো তার থেকে ভালো আমি শুরুতেই যদি সহমৌলিক ধরে নেই, আমার জন্য ভালো হচ্ছে। সো এইটাই হচ্ছে এখানকার বিষয়, যে সহমৌলিক ধরার কারণটা কি। তারপর বলছে p, q গ্রেটার দেন 1, এটা একটা বিষয়। p, q যদি গ্রেটার দেন 1 না হতো, যদি q এর মান 1ই হতো, তাইলে কি হতো চলো দেখি। তো এখন আমি p এর ভ্যালু ধরলাম হচ্ছে ধরো 2 আর q এর ভ্যালু ধরলাম হচ্ছে 1। এটা সহমৌলিক, ঠিক আছে, সহমৌলিক। কিন্তু আমি যদি q1 ধরে ফেলি, সহমৌলিক ধরতে হবে আবার pq এর ভ্যালুটা 1 থেকে বড়। যদি 1 থেকে বড় না ধরে 1ই ধরতাম আমরা q এর ভ্যালু, তাহলে p/q আকারে যখন লিখতাম, p/q যখন লিখতাম 2/1 আসতো। 2/1 মানে 2, এটা কি একটা পূর্ণ সংখ্যা না?
পূর্ণ সংখ্যা, 2 একটা পূর্ণ সংখ্যা। আর এই পাশে আমি কি ধরছি √2, তাহলে 2 ইকুয়াল √2 রে যদি এইভাবে ধরে এই ভ্যালু নিতাম, √2 ইকুয়ালস 2 হয়েছে। √2 ইকুয়ালস একটা পূর্ণবর্গ সংখ্যা। √2 কি পূর্ণবর্গ সংখ্যা? √2 তো পূর্ণবর্গ না। এই জন্য আমার ঝামেলা লাগবে বিধায় এজন্য আমরা 1 থেকে কি ধরে নিছি, বড় ধরে নিছি। এখন তুমি যদি এই কন্ডিশনটা না লিখো তোমার থিওরাম কিন্তু ঠিক হবে না। তুমি যদি এটা না লিখো, এটা না লিখলেও তোমার থিওরামে কিন্তু ঝামেলা থেকে যাবে। তুই ঝামেলা থেকে বাঁচার জন্য এই কথাগুলো এখানে লেখা হয়েছে। কথা ক্লিয়ার? একটা লাইনের মধ্যে কত কিছু দেখছো। সো এইটা আমাদের কিন্তু এখানে হয়ে গেল শেষ। এই লাইনের কথা যে আমাকে সহমৌলিক হইতে হবে এবং 1 থেকে বড় হইতে হবে। তো এই দুইটা কথার সামারি আরেকটু বলে নেই যে সহমৌলিক না নিলে কাটাকাটি করে সেই সহমৌলিকে তো আসবেই, এই জন্য আমরা সহমৌলিক নিয়ে নিচ্ছি। আর এইখানে যদি আমি কিউ এর ভ্যালুটা 1 থেকে বড় না নেই, যদি 1ও ধরি তাহলে কিন্তু আমার পূর্ণ সংখ্যা চলে আসছে। পূর্ণ সংখ্যা কখনো এই 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 এটা তো পূর্ণ সংখ্যা প্লাস এটা মূলদ আছে, কিন্তু √2 তো আবার মূলদ না। যাই হোক, এটা আমরা জানি, বলে দিলাম যে এটা একটা পূর্ণ সংখ্যা, এটা তো পূর্ণ সংখ্যা না। সো এটার ভ্যালু 1.7321 সামথিং, এটা তাই তো, তা এটা সমান তো হবে না। এই জন্য আমরা এই কন্ডিশনগুলো ধরে নিচ্ছি। আচ্ছা, এর পরের লাইনটা কি করছি দেখো। পরের লাইনটা দুই পাশে আমি বর্গ করছি। দুই পাশে কি করছি? বর্গ করছি। বর্গ যখন করলাম রুটটা উঠে যাবে আর এখানে p²/q² হয়ে যাবে। ডান। এখানে কয়টা কিউ আছে? q² মানে দুইটা কিউ। তো আমি যদি কিউ দিয়ে গুণ করি দুই পাশে, তাহলে 2q আসবে, আর এখানে গুণ করলে একটা কিউ। এখানে যদি আমি ধরো কিউ দিয়ে গুণ করি, এখন কিউ আর এখান থেকে একটা কিউ কাটলে কি থাকবে? নিচে শুধু কিউ থাকবে। আর এই পাশে তো আমি কিউ দিয়ে গুণ করেই দিছি। তাহলে বোঝা গেছে এই লাইনটা। এইবার আসো আরেকটা কাহিনী। এখানে আসছে আমার 2q আর এখানে আসছে p²/q। ওই 2q পূর্ণ সংখ্যা। এখন তুমি একটা কথা একটু বোঝো, পি আর কিউ এর ভ্যালুটা 1 থেকে বড় নিচ্ছে। 1 থেকে বড় আমি কি নিলাম, কি নিছিলাম? এই যে ধরো হচ্ছে 8 নিলাম, যেমন 2 3 নিলাম। 2 এর সাথে তুমি যে কোনো সংখ্যায় গুণ করো, দেখো একটা কি সংখ্যা আসবে? পূর্ণ সংখ্যা আসবে। 2 এর সাথে 3 গুণ করো 6, 2 এর সাথে 7 গুণ করো 14, এটাও পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে যেগুলো দশমিক না, বুঝা গেছে? তো 2 এর সাথে যাই গুণ করে একটা পূর্ণ সংখ্যা। কিন্তু এইখানে কিন্তু দেখো পি এর ভ্যালুটা যদি আমি পি কিউ এর ভ্যালু যদি 2 আর 3 নেই, তাহলে 2 পি এর ভ্যালু 2 আর কিউ এর ভ্যালু ধরো হচ্ছে আমরা ধরলাম 3 ধরলাম, রাইট? তো 3 যদি ধরি তাহলে এখানে 2 * 2 কত আসবে? 4। আর এইখানে দেখো ভালো করে বুঝবা, সরি 2 * 3 কত আসবে? 6। ওকে, এটা আসলে একটা কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। কিন্তু p²/q, চলো p মানে কত? 2, 2² মানে 4, আর q মানে কত? 3, 4/3 মানে হচ্ছে 1.333 এরকম কিছু। এটা একটা পূর্ণ সংখ্যা হলো আর এটা একটা পূর্ণ সংখ্যা না। তাহলে এটা কি হইলো? এটা কিন্তু কন্ট্রাডিক্ট করে ফেলতেছে এখানে। কিন্তু p²/q পূর্ণ সংখ্যা নয়, কারণ pq স্বাভাবিক সংখ্যা এবং এরা পরস্পর সহমৌলিক। দুইটা সহমৌলিক সংখ্যা নিলে ওই দুইটা কখনোই ভাগ করলে একটা পূর্ণ সংখ্যা আসবে না। কথা ক্লিয়ার? এই জন্য আমরা এখানে শুরুতেই ধরে নিছিলাম। তো এবার দেখলাম যে আমরা এটা সহমৌলিক এবং q এর মানটা কি? q এর মানটা অবশ্যই 1 থেকে বড় হইতে হবে। এটার শর্ত আমি কিন্তু তোমাদের বুঝিয়েছি এখানে, রাইট? এবার আসো, তাহলে এখন এইটা আর এইটা যে আমরা ধরলাম 2q এবং p²q সমান হতে পারে? এটা পূর্ণ সংখ্যা, এটা পূর্ণ সংখ্যা না, তাহলে দুইটা জিনিস কখনোই সমান হবে না, সমান হতে পারে না। সমান যদি না হয়, ভালো করে বুঝবো, তাহলে এই দুইটা কি আমি সমান লিখতে পারবো? পারবো না। এই জন্য আমরা এখানে কি লিখলাম? 2q not equals p²/q। ডান। যদি এইটা না লিখতে পারি, আচ্ছা এটা আসছিল কোথা থেকে? এই যে এইখান থেকে আসছে না, √2 ইকুয়ালস হচ্ছে p/q। তাহলে √2 এবং √2 কে p/q আকারে প্রকাশ করা যাবে না, তাহলে এই লেখাটাও আমাদের ঠিক হয় না। √2 নট ইকুয়ালস p/q। আচ্ছা, কোন একটা সংখ্যাকে যদি আমি p/q আকারে প্রকাশ করতে পারি তাহলে মূলদ, আর না পারলে ওটা মূলদ না, ওটা অটো অমূলদ হয়ে যাবে। তাহলে √2 একটা কখনোই কি হবে না? মূলদ হবে না। √2 একটা অমূলদ সংখ্যা। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এইভাবে আরেকবার ভিডিওটা যদি মনে করো যে ক্লিয়ার হও না, আরেকবার একটু দেখো ভিডিওটা, দেখলে আশা করি তোমরা এটা সুন্দর মতো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, সো তোমাদের যদি ভালো লাগে এটা দেখে তুমি কমেন্টে জানাতে পারো যে কেমন লাগছে এটা, বা এইভাবে কখনো শিখেছো কিনা।